কোনো কারণ ছাড়াই সারা দেশে অস্থির চালের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা। মিল মালিক ও সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থীর বেশিরভাগই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ঢাবি প্রশাসন। বাজারে আকাশ ছোঁয়া গ্রীষ্মকালীন সবজির দাম। মাছ মুরগিতেও আগুন। সয়াবিনের স্বস্তি ফিরলেও ঊর্ধ্বমুখী রয়েছে লেবু। এবং যুক্তরাজ্যে বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা। হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা। আগুন নেভাতে কাজ করছে দমকল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। ভরা মৌসুমেও অস্থির চালের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে চিকন চালের দাম কেজিতে 10 থেকে 14 টাকা বেড়ে 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। আর বাজারে এমন অস্থিরতার জন্য মিল মালিক এবং সিন্ডিকেটকে দায়ী করে এদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। চালের ভরা মৌসুম চলছে, উৎপাদন ও সরবরাহ কোনোটিতেই ঘাটতি নেই। তারপরও অস্থির বাজার। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে মিনিকেট চালের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 14 টাকা পর্যন্ত। তবে মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে। চাল কিনতে এসে এভাবেই ক্ষোভ জানান খাদিজা বেগম। অর্থ সংকুলান না হওয়ায় 10 কেজির পরিবর্তে কম দামে মোটা চাল কিনতে বাধ্য হয়েছেন তিনি। আমরা গরিব মানুষ, গরিবের মতো নিয়ে আসি। বড় লোকের মতো মাছ চাইলে হইবে কি? সরকার নাই, এখন সরকার দেশে লাভ আছে কি? সরকার আছে, বর্তমান সরকার নাই তো। একই অবস্থা তার মতো নিম্ন ও মধ্যবিত্তদের। ভরা মৌসুমে চালের দাম বাড়ায় ক্ষোভ জানান ক্রেতারা। চালের দাম বেশি দিকে আমরা এরিয়া যাই, চাল কিনতে পারি না। জিনিসপত্রের দাম বাড়ে কি? এটা দেখা গেল 2 দিন, একদিন সকাল বিকাল দাম বাড়তে থাকে। আমরা যাতে ন্যায্য মূল্যে পাই, একটু সহজলভ্য হয়, আমরা যাতে শান্তিতে থাকতে পারি, ঠিকমতো খাইতে পারি, এই তো আমাদের চাওয়া। চালের দাম বাড়ার জন্য ধানের মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। অর্ডার দিয়েও মিলগেট থেকে চাল মিলছে না বলে অভিযোগ করেন তারা। নিজের ধান চাল যেটা, এটা একটু দামটা বাড়ছে, ধান নাই, এই অজুহাত মেলার্গো। আর তাদের কোনো সিন্ডিকেট না, সিন্ডিকেট যা আছে সব মিলিয়ারের কাছে। বাইরে থেকে আমদানি করতেছে, তারপরে কমাইতে পারতারে না। অবশ্যই কোনো জায়গায় সিন্ডিকেট আছে। সরকারের তদন্ত করলে, ভালো করে তদন্ত করলে তাহলে পাইবো কোন জায়গায় এটা মানে সিন্ডিকেটটা কোন জায়গায়। বেশি কিনতে হয়, বেশি বিক্রি হচ্ছে, এখন দাম বেশি না, ওই জন্য বেচাকেনাটা খুবই কম। মিনিকেট তো দামে ধরে না কাস্টমার হাতে দিয়ে, কি করবো? নাজি চাল কম, বাড়ি চাল কম, গুডি চাল কম, সব চালের দামে বেশি। শুধু মিনিকেট বলবো তা না, মিনিকেটের সাথে আরো যেগুলি ছিল 28 মিনিকেটটা, ওইটাও অনেক বেশি। মিনিকেট বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু এগুলা ধান মাঠে আবাদ হচ্ছে কিনা এই খোঁজটা আপনারা করেন কৃষক পর্যায়ে গিয়ে। অসাধু চাল কল মালিকদের কারসাজি বন্ধে কঠোর নজরদারি দরকার বলে মনে করেন তারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে চালের বাজারের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খন্দকার। মিলন, চালের দাম কেমন দেখছেন? কি বলছেন মিল মালিকরা? জি ফাতেমা, আপনি যেমনটা বলছিলেন, আমি আসলে এখন আছি কুষ্টিয়ার বৃহত্তম কিন্তু চালের মোকাম কুষ্টিয়া খাজানগরে। তো আসলে আমি প্রতিটা মিলেই কিন্তু ঘুরে দেখেছি সকাল থেকেই যে প্রতিটি নিত্য পণ্যের সাথেই কিন্তু চালের দাম কিন্তু পাল্লা দিয়ে সপ্তাহের ব্যবধানেই কিন্তু চালের দাম বাড়ছে। তবে আমি এই বিষয়ে মিল মালিকদের সাথে কথা বলেছি যে আসলে চাউলের দাম কেন বাড়তি হচ্ছে। মিল মালিকরা আমাকে যেমনটা জানিয়েছে যে ধান এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, কিন্তু এখন তো ভরা মৌসুম, তারপরেও কিন্তু ধান পাওয়া যাচ্ছে না, এমনটাই বলেছেন তারা। তো মিল মালিকরা বলছে যে ধান না পাওয়ার কারণেই কিন্তু চালের দাম বাড়ছে। তবে আমি খুচরা বাজারে কথা বলে দেখেছি, খুচরা ব্যবসায়ীরা আমাকে যেমনটা বলছে, তারা দোষাচ্ছেন আর কি মিল মালিকদেরকে, যে মিল মালিকরা গেট থেকেই কিন্তু চালের দাম বাড়তি করছে। এই কারণে খুচরা ব্যবসায়ীরা চালের দাম প্রতি কেজিতেই প্রতিটি চাউলই 7 থেকে 8 টাকা এরকম দাম বাড়িয়েছে।
তবে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি আপনাকে যে মিনিকেট যে চাউল, এই চাউলটা কিন্তু প্রতি কেজিতেই প্রতি সপ্তাহেই 7 থেকে 8 টাকা কিন্তু বাড়তি হয়ে থাকে। তো এই বিষয়ে আমি কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তো জেলা প্রশাসক আমাকে যেমনটা জানিয়েছে যে আসলে বাজারে যে চাউলের বাজারে যে সিন্ডিকেট আছে এবং মিল মালিকদের যদি কোনো সিন্ডিকেট থেকে থাকে তো প্রশাসনিকভাবে কিন্তু তারা ব্যবস্থা নেবে, এই পর্যন্তই আমাকে কুষ্টিয়া জেলা প্রশাসক জানিয়েছে। তো এই ছিল আমার কাছে চাউলের বাজারের সর্বশেষ সংবাদ। মিলন, আপনাকে ধন্যবাদ। তদন্ত কমিটির সুপারিশের পর বহিষ্কৃত 128 শিক্ষার্থীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণ অভ্যুত্থানের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের বেশিরভাগই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এদিকে বহিষ্কারের এই সিদ্ধান্তে বেশ নাখোশ সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বহিষ্কৃতদের মধ্যে ছাত্রলীগের অনেক নেতারই নাম নেই। মুনতাসির মামুনের প্রতিবেদন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় নিরীহ ছাত্র জনতার উপর হামলার জড়িত থাকার বিষয়ে 128 জন শিক্ষার্থীকে গত 18 মার্চ সাময়িক বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, 2024 সালের 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত হামলার ভিডিও ফুটেজ, প্রদর্শিত সাক্ষ্য এবং তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা 128 জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করেন যে জুলাই আন্দোলনে, বিশেষ করে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে অপরাধ কার্যক্রম করেছে তার সাথে যারা সম্পৃক্ত ছিল প্রাথমিকভাবে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে 128 জনকে চিহ্নিত করে। তদন্ত কমিটি এটা তাদের রিপোর্টে উল্লেখ করেছেন, যারা অন্য প্রতিষ্ঠানের আছেন তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সিন্ডিকেটে সিদ্ধান্তটা অবহিত করবেন এবং অনুরোধ করবেন সমরূপ ব্যবস্থা নেওয়ার জন্য। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহিষ্কারের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের অভিযোগ, বহিষ্কৃতদের মধ্যে ছাত্রলীগের অনেক নেতারই নাম নেই। কারো মতে ওই ঘটনায় কিছু শিক্ষার্থীকে ফাঁসানো হয়েছে। পোস্টেড ছাত্রলীগ যারা, তাদেরকে না রেখে একদম হচ্ছে আপনার এই 18-19 সেশন, 19-20 সেশন বা 20-21 সেশনে এদেরকে রাখা আছে। এরা তো দেখা গেছে যে নেতাদের মানে হয়েই কাজ করছে বা হচ্ছে নেতারা বলছে তারা করতে বাধ্য হয়েছে। ছাত্রলীগের যে দোসররা আছে যেন কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গা থেকে যেন এরকম সাধারণ স্টুডেন্টদের উপর চড়াও না হইতে পারে, এই বিষয়ে যেন সরকার আরো দ্রুত পদক্ষেপ নেয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর তাজমির ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান প্রক্টর। মূল তদন্ত কমিটিটা হয়েছে ওই সিন্ডিকেটেই, প্রফেসর তাজমির ইসলামের নেতৃত্বে একটা কমিটি হয়েছে। সেই কমিটি আরও বড় পরিসরে এটা দেখবেন এবং তখন অপরাধের মাত্রা বিবেচনায় ভিন্ন ভিন্ন শাস্তি হতে পারে এবং তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে এবং এটা চূড়ান্ত রূপ পাবে। বহিষ্কৃত শিক্ষার্থীরা চাইলে প্রশাসনের কাছে আপিল করতে পারবে, তবে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে কঠোর অবস্থানে থাকার কথাও জানান প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে জানিয়ে যারা গণহত্যার সাথে জড়িত নয়, জনগণ চাইলে তারা রাজনীতিতে আসতে কোনো বাধা দেখছে না বিএনপি বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর উত্তরা দক্ষিণ খানে বিএনপির উদ্দেশ্যে ঈদ উপহার বিতরণে তিনি এসব কথা বলেন বিএনপিকে মিডিয়ার ট্রায়ালের মাধ্যমে বিচার করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বলেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তার দ্রুত করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। শান্তিপূর্ণ বলেই আজকে মানুষের পাশে দাঁড়াচ্ছে সেটা না, বিপদকে ঘাড়ে নিয়ে সমস্ত গ্রেপ্তারের আশঙ্কা মাথায় নিয়েও মানুষের পাশে থেকেছে। তারা সমাজসেবার দৃষ্টান্ত উদাহরণ তৈরি করেছে, দৃষ্টান্ত দেখিয়েছে। এটাই জিয়াউর রহমানের রাজনীতি, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি। নানা সরঞ্জাম এবং নগদ অর্থসহ প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 4টি ম্যাগনেটিক কয়েন এবং 10টি মোবাইল, 50 লাখ টাকার একটি চেক এবং নগদ 19 লাখ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান। বলেন, মিজানুর রহমান নামে একজন আইটি ব্যবসায়ীকে টার্গেট করে কম দামে ম্যাগনেটিক কয়েন দেওয়ার প্রলোভন দেখিয়ে
কয়েক ধাপে 1,20,00,000 টাকা এবং 50 লাখ টাকা চেক হাতিয়ে নেয় প্রতারকরা। 45 লক্ষ টাকা দেওয়ার পরেও বাদীর কাছ থেকে আরো 75 লক্ষ টাকা নেওয়া হয় এবং 50 লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়। নেওয়ার পরে যখন বাদী পরবর্তীতে এই ম্যাগনেটিক কয়েনটি তাদের কাছ থেকে নেয়ার পরে উনি ওনার নিজস্ব মেকানিজমে পরীক্ষা করেন, তখন দেখা যায় যে এই ম্যাগনেটিক কয়েনটি ভুয়া। প্রতারক চক্রের কাজে বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন আর এই 4টি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন। বাজারে নতুন আসা গ্রীষ্মকালীন সব সবজি শতকের ঘরে। রোজার শুরুর দিকে বাড়তি দামে বিক্রি হওয়া লেবু এখন লাগামহীন। মাছের বাজারেও নেই স্বস্তি। চালের পাশাপাশি বেড়েছে মুরগির দামও। তবে স্বস্তি ফিরতে শুরু করেছে সয়াবিন তেলে। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বিদায়ের পথে শীতকালীন সবজি সে জায়গা দখলে নিয়েছে গ্রীষ্মকালীন নতুন সবজি বরবটি, পটল, কচুল্লতি, উচ্ছে সহ হরেক রকম রঙিন সবজি। তবে এসব সবজি নিম্ন ও সীমিত আয়ের মানুষের নাগালে নেই। প্রায় সবগুলোই বিক্রি হচ্ছে শতকের ঘরে। বরবটি এখনো 80 টাকা 90 টাকা চলতেছে, করলা 80 টাকা, দুন্দুল আছে 100 টাকা, লতি সবসময় 100 টাকা থাকে প্রায়। এরা মালটা ওখান থেকে কিনে নিয়ে আসছে, যে মেইন বাজারটা ওখান থেকে কিনে আয় না, ওখানে 2টা সিন্ডিকেট হয় ওই বাজার থেকে, যার কারণে এখানে এসে দামটা বেশি বাড়ে। আবার এখনো নিয়ন্ত্রণে আসেনি রোজার শুরুতে বেড়ে যাওয়া লেবু, শসা, বেগুনের দাম। শসা, দেশি শসা 150 করে রাখছে। লেবুর দাম তো 100 টাকা, 80 টাকার নিচে কোনো লেবুই নেই। একদম ছোট লেবু 50 টাকা। এদিকে বেড়েছে প্রায় সব জাতের মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লারের দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা দরে। 180 টাকা করে ছিল, এখন আসছিল 200 টাকা। দেশি মুরগি আগে ছিল হলো 500 টাকার মধ্যে, 550 টাকার মধ্যে, এখন আজকে 600 টাকার উপরে। ব্রয়লার 1 কেজিতে 15 টাকা বাড়ছে, আর আপনার সোনালী 1 কেজিতে 20 টাকা বাড়ছে। মাছের বাজারেও নেই স্বস্তি। সরবরাহ সংকটের অজুহাতে কেজি প্রতি দাম বেড়েছে 50 থেকে 300 টাকা পর্যন্ত। অনেক বেশি। এই যে এইগুলো হলো 350 টাকা করে, 400 টাকা করে নিলাম রুই মাছ। কমলে তো ক্রেতাদের জন্য ভালো, সেটা হয়নি। সিন্ডিকেট তো সবখানে থাকেই, কম বেশি সব জায়গায় থাকে। এই ব্যবসায়ী যে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক তারা সব জায়গায় নিয়ন্ত্রণ করে। নদীর মাছের দাম বাড়ছে, কেজিতে 100-200 বাড়ছে, আর চাষের মাছ 20-30 টাকা বাড়ছে, এই বাড়ছে। তবে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। এখন তেল অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, এখন যা চাইতেছি কোম্পানি দিতে আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাজার পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, মুন্সিগঞ্জে কেমন দেখছেন নিত্য বাজারের হালচাল? মুন্সিগঞ্জের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখেছি, সেখানে কিন্তু গ্রীষ্মকালের যে সবজি, সেই সবজির যদি দামের কথা বলে যে আজকে যে বিগত সময় থেকে কিন্তু আজকে কিন্তু কিছু যে সবজি রয়েছে সেই সবজির কিন্তু দাম নিয়ন্ত্রণে রয়েছে ক্রেতাদের মধ্যে। অন্যদিকে যদি লেবুর কথা বলি, লেবুর কিন্তু 100 থেকে 180 টাকা হালি কিন্তু বিক্রি করা হচ্ছে। আর অন্যদিকে যদি কাঁচামরিচের কথা বলি, সেখানে কিন্তু 60 থেকে 50 টাকা কিন্তু কেজিতে বিক্রি করছে। সিম বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। যেটা হচ্ছে বেগুন, যে রোজার মধ্যে যে বেগুনের চাহিদা, সেটা যদি বলি সেখানে কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু 70 থেকে 80 টাকা কেজিতে বেগুন বিক্রি হচ্ছে। সবকিছু বলা যায় যে গ্রীষ্মকালীন যে সবজি যে চাহিদা মুন্সিগঞ্জে সেটা কিন্তু ব্যাপক রয়েছে। তারা কিন্তু ভোক্তাদের বলেছে যে এই বর্তমানে যে বাজার পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণ থাকে, তাহলে কিন্তু তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, এরকমটা কিন্তু বলছেন। অন্যদিকে যদি মাছের বাজারের কথা বলি, যেহেতু সামুদ্রিক মাছ কিন্তু নেই বলে চলা হয়, চাষাবাদ মাঝে কিন্তু রয়েছে মাছ বাজারে। মাংসের বাজারে কিন্তু 10 থেকে 20 টাকা কেজিতে কিন্তু বেড়েছে। সব হিসেবে বলা যায় যেহেতু মুন্সিগঞ্জে যে শীতকালীন গ্রীষ্মকালীন যে সবজি রয়েছে, সেই সবজির পাশাপাশি কিন্তু আলুর দামও রয়েছে, 20 টাকা কেজিতে কিন্তু আলুর দাম বিক্রি হচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমার কাছে গ্রীষ্মকালীন যে বাজার পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের কাছে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে আজ সারাদিন বিমানবন্দরটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বের ৫ম ব্যস্ততম বিমানবন্দর এটি। হিথ্রো বিমানবন্দর বন্ধের কারণে বিশ্বজুড়ে বিমান চলাচলের সময়সূচি ব্যাহত হচ্ছে। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, বৈদ্যুতিক উপকেন্দ্রের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় ৭০ কর্মী কাজ করছেন। তবে বৈদ্যুতিক উপকেন্দ্রটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঈদকে সামনে রেখে কর্মমুখর সিরাজগঞ্জের তাঁতপল্লী। চাহিদা অনুযায়ী শাড়ি, লুঙ্গি, 3 পিস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার তৈরি শাড়ি, লুঙ্গি বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তবে এবছর ভারতীয় শাড়ি দেশে প্রবেশ না করায় চাহিদা বেশি বলেও জানান তাঁতিরা। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। সিরাজগঞ্জ সদর, বেলকুচি, এনায়েতপুরের তাঁত কারখানাগুলো ঈদকে ঘিরে শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। তাঁতপল্লীগুলোতে নারী পুরুষ সমান তালে কাজ করে তৈরি করছেন নানা ডিজাইনের শাড়ি, লুঙ্গি ও 3 পিস। আমাদের এখানে আমরা ধরেন 500-600 টাকার জন্য শুরু করে 1000, 2000 টাকা, 3000 টাকা পর্যন্ত শাড়ি তৈরি করি। গুণমান ভালো। ঈদের চাপ বেশি, মনে করেন যে 10টা-12টা করে কাপড়ের সুতা কাটি। শ্রমিকরা বলছে, ঈদে একটু বাড়তি আয়ের আশায় এখন তারা দ্বিগুণ পরিশ্রম করছেন। অভিযোগ রয়েছে, জেলার প্রায় 10 লক্ষাধিক মানুষ তাঁত শিল্পের সঙ্গে জড়িত থাকলেও এই শিল্পের প্রতি সরকারের তেমন সুনজর নেই। ঈদের সামনে দেয়া কাজ পয়সা দরকার, বাল বাচ্চা কাউকে দেওয়া লাগবো, সংসারও চালান লাগবে, আর এনে গাম করে প্রোডাকশন বেশি দেওয়া লাগে, কাজ বেশি করা লাগে। ঈদের আশায় যখন থাকে তখন দেখা যায় যে ইন্ডিয়া থেকে আমাদের শাড়ি, লুঙ্গি ঢুকে আমাদের বাজারটা নষ্ট করে দেয়। শ্রমিক সংকট, জিনিসপাতির দাম বেশি, সুতার দাম বেশি, রঙের দাম বেশি, জরির দাম বেশি, সব কিছুর দাম বেশি। সেই ক্ষেত্রে আমাদের কাপড়ের দাম বাড়ে নাই। কিছু অসাধু ব্যবসায়ী কাঁচামালগুলা, সুতা, রং, এগুলা হুট করে দাম বৃদ্ধি করে, এতে অনেক তাঁতি ক্ষতিগ্রস্ত হয়। রং ও সুতার দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট। রঙের দাম এবং সুতার দাম কমানো হয়, তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা সহ সারা বাংলাদেশের তাঁতিরা উপকৃত হবে এবং আমাদের বাংলাদেশের কাপড়ের চাহিদা আরো বেড়ে যাবে। প্রতি বছর রং ও সুতা সহ সব উপকরণের দাম বাড়লেও বাড়েনি কাপড়ের দাম। তবে এটির উপর জোর দিয়েছেন এই শিল্পের সঙ্গে জড়িতরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এ হামলায় প্রাণ গেছে আরও 85 জনের, আহত হয়েছে শতাধিক। গত 3 দিনে 200 শিশু সহ নিহত হয়েছে 600 ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন নেতানিয়াহু। অন্যদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। وين الدول اللي برا تيجي تتدخل فينا يا خيبتي يا خيبتي মানবতাকে বুড়ো আঙুল দেখিয়ে যুদ্ধের সব নিয়ম লঙ্ঘন করে গাজায় আবারও প্রাণঘাতী হামলা শুরু করেছে নেতানিয়াহু সেনারা। ইসরায়েলি এ বর্বরতায় গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 85 ফিলিস্তিনির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত 3 দিনেই ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু হয়েছে 600 ফিলিস্তিনির, আহত হয়েছে শতাধিক। হতাহতদের মধ্যে 70% নারী ও শিশু। গত 1.5 বছর ধরে চলা এ আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 49,617 জনে, আর আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। এদিকে 2023 সালে ইসরায়েলের ওপর হামাসের হামলা রোধে ব্যর্থতার দায়ে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছে বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট জেলেনস্কিকে এক নতুন প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয়েছে। ঝাপরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্র নিয়েও কথা হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কোনো কারণ ছাড়াই সারা দেশে অস্থির চালের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা। মিল মালিক ও সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা।
বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থীর বেশিরভাগই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে দাবি প্রশাসন। বাজারে আকাশছোঁয়া গ্রীষ্মকালীন সবজির দাম। মাছ মুরগিতেও আগুন, সয়াবিনের স্বস্তি ফিরলেও ঊর্ধ্বমুখী রয়েছে লেবু। এবং যুক্তরাজ্যে বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা। হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা। আগুন নেভাতে কাজ করছে দমকল। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।